1 লাখ ভিউ চলে এসছে, লোকে আমাদেরকে চিনছে, আমাদের পাড়ার আমার বন্ধুগুলো বলছে ভাই তোদের ভিডিও দেখেছি। তো ওটা আমাদের কাছে বহুত বড় অ্যাচিভমেন্ট ছিল। 7,000 টাকা আমরা মানে সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, যে অনলাইন থেকে আর্নিং করাই। তো ওরা আমাকে বলেছিল যে 1 বছরের কন্ট্যাক্ট থাকবে, আর 1 বছরে আমরা আপনাকে প্রায় $14,000 দেবো। আমি সবজি বিক্রি করেছি, ওকে। আমি ট্রেনে হকারি করেছি, ওকে না বলে। মানুষ নিজের স্বপ্ন পূরণ করতে এবং ফ্যামিলিকে খুশি রাখতে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ অবধি করতে পারে। তারই মধ্যে একজনকে আজ খুঁজে পেয়েছি আমাদের এই পডকাস্টের মাধ্যমে। আজকে আপনারা জানবেন এমন একজনের কথা, যিনি সবজি বিক্রি থেকে ট্রেনে হকারি অবধি করেছে এবং সোশ্যাল মিডিয়া স্টার হয়ে মান্থলি আচ্ছা খাসা ইনকামও করছে। তো আজকে এই পডকাস্টটা শুরু করছি। আমাদের স্পেশাল গেস্ট হিসাবে অনি মজুমদার আছে। আপনি দেখুন তেনার স্ট্রাগল, তিনি কিভাবে সোশ্যাল মিডিয়া স্টার হয়েছে, কিভাবে তিনি সবজি বিক্রি করেছে, হকারিং করেছে, তারপরে এত কিছু স্ট্রাগলের পর এই সোশ্যাল মিডিয়াতে একটা জায়গা তৈরি করেছে। তো চলুন শুরু করি আজকের পডকাস্টটা। ওয়েলকাম আপনাদের সবাইকে এই বাংলা পডকাস্টে। এবং আজকের আমাদের গেস্ট হলো অনি মজুমদার, সোশ্যাল মিডিয়া স্টার, এবং তেনার 32+ ফলোয়ার্স আছে ইনস্টাগ্রামে। অ্যান্ড আজকে স্পেশাল গেস্ট হিসাবে অনি মজুমদার আমাদের একটা বিশেষ অতিথি। তো আজকে ওনার মুখ থেকেই আজকের সমস্ত ওনার জীবনের লাইফ এক্সপিরিয়েন্স শুনবো। শুরু করি এবার। সো কিপ ওয়াচিং আস। তো প্রথমে আমরা জানবো অনিদা, তোমার মুখ থেকে তোমার ইন্ট্রোডাকশন বলতে সেরকম কিছুই নেই, আমি জাস্ট নর্মাল একটা ছেলে সবার মতো। আর সোশ্যাল মিডিয়া জাস্ট ভিডিও করতে ভালো লাগে। আমার কোনোদিন এরকম ড্রিমও নেই যে বঙ্গায়ের মতো একটা চ্যানেল হবে বা অনেকের মতো একটা বড় চ্যানেল। আমার জাস্ট সোশ্যাল মিডিয়া ভিডিও করতে ভালো লাগে। আর সোশ্যাল মিডিয়া ভিডিও করার শুরুটা না একটা বহুত ইউনিক আমার গল্প আছে, যে লকডাউনের সময় ছিল তখন, বা লকডাউনের টাইমে জাস্ট তখন লকডাউনটা উঠছিল। এবার আমরা বন্ধুরা মিলে কলা কিনতে বেরিয়েছিলাম, আমি র্যান্ডমলি মানে রাস্তায় কলা কিনতে বেরিয়েছিলাম। তো পুলিশের মার বেঁচে বেঁচে কলা কিনতে হতো এরকম। তো স্টেশনের ওখানে, আমাদের বাড়ির স্টেশনের ওখানে আমরা গেছি। তো ওখানে কলাটা কিনে যখন বাড়ি ফিরছি, তখন বন্ধুরা জাস্ট একটা র্যান্ডমলি, আমি একটা মিমস ভিডিও টাইপের বানিয়েছিলাম, যে ফানি ভিডিও টাইপের। তো আমার কাছে একটা পেজ ছিল, সেটাই আমার 0 ফলোয়ার্স ছিল, ফেসবুকে কিচ্ছু ছিল না। আর আমি রাতের বেলা ভিডিওটা করে যা হোক একটা এমনি এডিট করে ভিডিওটা ছেড়ে দিই। অ্যান্ড ফর্চুনেটলি না আনফর্চুনেটলি, ভিডিওটা সকালবেলা উঠে 1 লাখ+ ভিউ চলে যায় ফেসবুক পেজ। হ্যাঁ, ফেসবুক পেজে 1 লাখ+ ভিউ চলে যায়। আর তার মধ্যে 100টা ফলোয়ার্স চলে আসে। আর সেই সময় 100টা ফলোয়ার্স আমার কাছে অনেক ব্যাপার ছিল। 0 ফলোয়ার্স থেকে 100টা ফলোয়ার এক দিবি। 2021-এর কথা। 2021-এর কথা, 21-এরও আগে মনে হয় ওরকমই টাইপের। হ্যাঁ, 21 এরকম লকডাউনে। হ্যাঁ, লকডাউনটা মানে উঠছে সব। তো ওই সময়টায় তো 1 লাখ ভিউ চলে যায়। তখন আমার আর আমার বন্ধুদের মধ্যে অনেক ক্রেভিং জাগে যে 1 লাখ ভিউ চলে এসছে, লোকে আমাদেরকে চিনছে, আমাদের পাড়ার আমার বন্ধুগুলো বলছে ভাই তোদের ভিডিও দেখেছি। তো সেই হিসাবে আমরা ভাবি তাহলে কন্টিনিউ করা যেতে পারে। আমি আর আমার দুটো বন্ধু মিলে আমরা কন্টিনিউ করি। তো এরপরে অনেকগুলো ভিডিও হয়, বাট যেরকম হয় একটা ভিডিও ভাইরাল হওয়ার পর পরের ভিডিওগুলো অত ইজি হয় না। 1 লাখ বাই চান্স এটা ভাইরাল হয়ে গেছে। বাট 1 লাখ ভিউ এর পর যখন আরো আমরা 5টা ভিডিও ছাড়ি, সেখানে আমার 100 ভিউ 200 ভিউ এরকম আসতো। তো আমরা ভেবেছিলাম কুইট করে দেবো। বাট তখন লকডাউন ছিল, আর আমার খুব একটা কেরিয়ার মাইন্ডসেটও তখন ছিল না। আমরা জাস্ট এমনি বন্ধুরা মিলে ঘুরতাম, কারণ লকডাউন সময় আমাদের পড়াশোনাও শেষ, এরকম পড়াশোনা বন্ধ একটু। তো আমরা ঘুরতে ঘুরতে আরেকদিন একটা ভিডিও বানাই, আর সেইটা আবার চলে যায় 70K মতো ভিউ। আচ্ছা। আর দেন ওখান থেকে আমাদের মোটিভেশন আছে যে না, ভিডিওটা করা যেতে পারে। তো আমরা এরকম করে রোজ একটা স্কেডিউল থাকতো আমাদের বন্ধুদের, যে দুপুরবেলা যাই আমরা, দুপুরবেলা আগে যখন সন্ধ্যাবেলা বানাতাম, লাইটিং আসতো না। দেন আমরা ঠিক করেছি লাইটিং টাইটিং দিয়ে ভালো করে ভিডিও বানাবো। তো দুপুরবেলা যেতাম, দুপুরবেলা গিয়ে ভিডিও বানাতাম। আর উইদিন 1 মান্থ কন্টিনিউ করতে করতে আমাদের মনে হয় 20K ফলোয়ার্স চলে আসছে পেজে। হ্যাঁ, পেজে 20K ফলোয়ার্স চলে আসছে। আর দেন হালকা পাতলা আর্নিং শুরু হয়ে যায় আমাদের। আর আর্নিং শুরু হতে হতে অনেকটা এরকম যাচ্ছিল, মানে খুব একটা আর্নিং তো হতো না, কারণ আমাদের মিমস ভিডিও হতো, মিমস ভিডিওতে 30 সেকেন্ডের মিমস হতো। তো বড় ভিডিও ছাড়া তো মিমস ভিডিও আর্নিং আসে না। আচ্ছা। তো প্রত্যেকাতে আমরা অনেকদিন পর মানে 20K থেকে না আমাদের পেজটা আবার আটকে যায়। 20K এর পরে গিয়ে ফলোয়ার্স বাড়তে চাচ্ছে না, এরকম কমছে বাড়ছে। তো প্রত্যেকাতে আমরা $1,000 করেছিলাম, 1000 যেটা 1000 বলছি, $100 করেছিলাম। তো ওটা আমাদের কাছে বহুত বড় অ্যাচিভমেন্ট ছিল। 7,000 টাকা আমরা মানে সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, যে অনলাইন থেকে আর্নিং করা যায়। তো এটা করতে করতে আর তখন আমরা মিমসই ছেড়ে দিতাম। আচ্ছা। মিমস ছাড়া করতে না আমার ব্রেকআপ, ওকে। যেটা হয়তো টুইস্ট একদম, যে আমার ব্রেকআপ। আর ব্রেকআপ হওয়ার আগেও একটা ঘটনা ঘটে, যে যখন 20K আমার ফলোয়ার্স, আর আমি ক্রিকেট খেলি, আমি একদিন খেলতে গেছিলাম। তো ব্রেকআপের আগে ঘটনা, আমি খেলে ঠেলে যখন বাড়ি ফিরছিলাম ট্রেনে করে, তো ওখান থেকে আমার এক্স আমাকে মেসেজ করে যে
তোর পেজে তুই গেম খেলছিস, মানে র্যান্ডমলি একটা কেউ গেম লাইভ স্ট্রিমিং করছে। আচ্ছা, তো আমি বলছি না, আমি তো গেম খেলছি না। তোমার এক্স বলছে? হ্যাঁ, এক্স আমাকে বলছে Okay. মানে তুই কি তোর পেজে গেম খেলছিস, তুই লাইভ স্ট্রিমিং করছিস? আমি বলছি না, কোই গেম খেল। তখন দেখি যে আমার পেজে লাইভ স্ট্রিমিং চলছে। হ্যাঁ। বাট এটা কি করে হয়েছে এটা ভাবতে হবে না। আমি জাস্ট একটু রিমাইন্ডে গেছি এটা কেন হয়েছিল। হয়েছিল এটা কি, তার আগে আমাদের কাছে 1 সপ্তাহ আগে একটা মেল আসে আমার কাছে Okay. যে আমরা ব্র্যান্ড প্রমোশন করছি, হুম হুম। নাইকি আর অ্যাডিডাস, বড় বড় ব্র্যান্ড। আর Okay. আমাদের তখন একদম মানে বলে না, আমরা একদম নার্সারি স্টেজে, যে আমরা কিছু জানি না কি করে হুম। ব্র্যান্ড প্রমোট করতে হয় বা কিছু। তো ওরা আমাকে বলেছিল যে 1 বছরের কন্ট্যাক্ট থাকবে, আর 1 বছরে আমরা আপনাকে প্রায় $14,000 দেবো। ওকে। $14,000। আর আমরা এতটা ছোট মানে মাইন্ডসেট নিয়েছি এরকম কামানো যায়, কারণ আমরা রিসেন্টলি 7,000 টাকা কামিয়েছিলাম খালি ভিউজ থেকে। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের মাথায় এসে হয়তো এটাতেই কামানো যায়, কিন্তু আমাদের মাথায় এটা আসেনি যে একটা শুধু 20K পেজে কেউ এত টাকা ইনভেস্টই করবে না। তো আমাদের True. প্ল্যানিং এরকম চলে এসেছে। আমি তো ভাবতে শুরু করেছি শিবাজি দা বসের মতো আমি হাঁটছি, আমার পেছনে উন্নয়ন হচ্ছে, হসপিটাল হচ্ছে, এটা হচ্ছে। বাট এটা কোনোদিনও পসিবলই না, এত ইজিলি সাকসেসফুল হওয়াই যায় না। তো আমি কি করেছি, ওর সাথে যে আমাকে মেলটা করছে তার সাথে আমি কানেক্ট করে কথা বলছি। তো এমনই হয়েছে, আমি নিজের থেকে নিজের অ্যাক্সেস পেজে দিয়ে দিয়েছি, কারণ আমি জানতাম না পেজ কি করে চালাতে হয়। ওই যে নতুন নতুন টেকনিক গুলো বলছিল যে আমাকে অ্যাডমিন করো বা এসব, আমি তখন জানতাম না। আমি জাস্ট জানতাম ভিডিও ক্রিয়েট করতে হয় আর টাকাটা কি করে তুলতে হয়, কিন্তু পেজের আমি অ্যাডমিন, আমি পেজের সব এতজনকে অ্যাডমিন করতে হয় সেসব জানতাম না। তো পেজ ওনার বলে তখন একটা ব্যাপার এসেছিল, অ্যাডমিন আমি ছিলাম, বাট পেজ ওনার ওকে করে দিয়েছিল। ওকে, মানে মডারেটর হিসেবে হ্যাঁ। তোমাকে রেখেছো হ্যাঁ, and admin ও। পেজ ওনার ওকে করে দিয়েছে। হুম। তো দেখছি লাইভ স্ট্রিমিং চলছে, আমাকে আমার এক্স বলছে লাইভ স্ট্রিমিং চলছে, কি ব্যাপার অনি। তো আমি তখন ভাবি সত্যি তো লাইভ স্ট্রিমিং চলছে। দেন দেখি আমার পেজে আমি পোস্ট করতে পারছি না ভিডিও, মানে অ্যাক্সেসই চলে গেছে আমার পেজে, আমার সব অ্যাক্সেসও নিয়ে নিয়েছে। তো এটা আমাকে দেখে খুব ডিমোটিভেট ফিল হয়েছে আমার বন্ধুরা মিলে। তখন আমি খুব মানে নেগেটিভ ফিল করতাম যে কি হলো, এতটা যতই হোক হার্ডওয়ার্ক করে আমরা করেছি 20K, মানে আমাদের কাছে বিশাল ব্যাপার ছিল, একদমই। হার্ডওয়ার্ক করে করেছি। তারপর করতে করতে আমরা যখন খুব ডিমোটিভেট ফিল করছি, সেই সময় ওই যে মানে পেজটা অ্যাক্সেস করেছে, তো তার কাছ থেকে একটা মেল আসে, মেল আসে এরকম হুম। যে অ্যাকচুয়ালি ও অ্যাক্সেস করেছে পেজটা। তো সে আমাকে একটা ডিল দেয় যে তুমি কোনো কপিরাইট সং দিতে পারবে না, মানে যাতে ও পেজ থেকে আর্নিং করতে পারে, হ্যাঁ। কিন্তু আমি ভিডিও পোস্ট করে যাবো, ও আর্নিং করবে, ও আমাকে একটা কিছু একটা অ্যামাউন্ট দেবে বলেছে। বাট আমি সেটা রাজি হইনি, কিন্তু কদিনের জন্য আমাকে অ্যাক্সেসটা দিয়েছি। হুম। এবার আমি নতুন একটা পেজও খুলেছিলাম, কিন্তু নতুন হয় না যে একটা পেজে ভিডিওর সাথে সাথে আমি এতটা পৌঁছে গেছিলাম যে আমার পার ভিডিওতে 10K 20K ভিউ আসতো। তো সেটা আমার ভালো লাগতো, নতুন পেজটা যখন খুলেছিলাম সেটা ভিউ আসছিল না। হুম হুম। তো আমি পুরোনো পেজটাতেই না, আমার বন্ধুরা তখন ছেড়ে দিয়েছে, বন্ধুরা বলছে বেকার করছিস। তো বন্ধুরা করা ছেড়েছে, বাট আমি স্টিল করে যাচ্ছিলাম। তো 20,000 থেকে 25,000 হয়ে গেছে, আরো আর্নিং করছিল হুম। লোকটা, আমার থ্রুতে আর্নিং করছিল, বাট আমি একটা টাকাও পাইনি। আর এটা একটা মনে ভয় ছিল যে লোকটা আমাকে বলছে টাকা দেবে, বাট ব্যাংক অ্যাকাউন্ট তোকে দেবো, কিরকম কি ব্যাপার হবে, সেটা আমি কোনোদিন ওটা যেতেই যাইনি। হুম। তো দেন আমি ওখান থেকে সাইবার সেলে গেছিলাম। তো সাইবার সেলে বললো যে এটা পাকিস্তান করাচি থেকে হয়েছে, তো আমরা এই পেজটাকে হয় বন্ধ করে দেবো, নয়তো কিছু করার নেই। তো আমি পেজটাকে বন্ধ করাইনি, আর সেই কারণে আমিও ডিমোটিভেট ফিল করতাম। আর খুব একটা পড়াশোনাতেও কোনোদিন ভালো ছিল না, আমি জাস্ট খেলে কিছু আর্ন করি, আর ভিডিওতে যা আর্ন হচ্ছিল তো ওটাই। আমার বন্ধুরা তখন ছেড়ে দিয়েছে যে আর ভিডিও করবো না ভাই, কিছু করবো না। তো আমি নিজে মিমস বানাতাম, নিজে যেরকম এখন লাফটার সেন্স এরকম ভিডিও বানাই, তো আমি নন সেন্স লাফটার সেন্স, আমি ওরকম কন্টেন্ট বানাতাম, আর লোকে পছন্দ করতো। তো 20,000 থেকে মনে হয় আরো 2 মাস পরে আমার 25,000 যায়। হুম। তো ওটা হওয়ার পর আমার ব্রেকআপ হয়। ওকে, ওটা মনে হয় আমার বহুত টার্নিং পয়েন্ট একটা। একদম লাইফে হ্যাঁ, মেইন টার্নিং হ্যাঁ, পয়েন্ট। ওটা আমার ফার্স্ট লাভ ছিল। তো ওটা ব্রেকআপটা আমি খুব হার্ট হয়েছিল। আচ্ছা। তো ওখানে আমার ব্রেকআপ হয়। ব্রেকআপ হওয়ার পর আমি মানে ভিডিও বানানোই ছেড়ে দিয়েছিলাম, প্রায় 1 মাস পুরো আমি ভিডিও কোনো দিইনি। দেন কি হলো, আমি একটু লিখতে শুরু করলাম হঠাৎ করে, কোনো শায়রানা ভাবনা, জাস্ট এমনি লিখতাম। হুম। আর লিখতাম আগেও, কিন্তু কোনোদিন ওরকম ভিডিও করে বা এরকম কিছু ট্রাই করিনি। বাট লেখার পর একদিন আমি ভিডিও করি, আর লোকে ওটা বহুত পছন্দ করে। ওকে। আমার এই লেখার ভিডিওটাই, মানে যে ভিডিওটা আমি রিসেন্ট 1 মাস পর আমি ভিডিও ছেড়েছি, আর আমার পেজ তখনও হ্যাক হয়ে আছে, বাট তাও আমি ভিডিও ছাড়ছি, আর ওই ভিডিওটায় প্রায় 1 মিলিয়নের ওপরে ভিউ চলে যায় ওটা। আর দেন তারপর যখনই আমি ওই ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, মানে নিজের লেখা টাইপের, লোকে আমার মিমসের থেকে ওগুলো বেশি পছন্দ করে। আমার 25,000 থেকে 50,000 হয়েছে 1 মাসে। আচ্ছা, মানে বাট ওটা কি তো হ্যাক ছিল? হ্যাঁ, হ্যাক ছিল। হ্যাকের পরও তুমি কাজ করে গেছো? হ্যাঁ, কারণ একটা বলে না মায়া থেকে যায়, আমি নতুনটাই ছাড়তেই পারছি না, আমি কেন জানি না। কারণ একটা
লোভ বলবি না কি বলবি, কারণ লোভও বলতে পারিস যে আমার ভিউ আসছে, 1 মিলিয়ন ভিউ আসছে, কিন্তু হুম। নতুনটা ছাড়ছি, নতুনটা তো অত অডিয়েন্স নেই, আসছে না। ভিউ আসছে না, তাহলে লোভও বলা যায়। আমি তাও প্রমোট করছিলাম যে আমার নতুন পেজ, কিন্তু নতুন পেজটা কোনোদিন সেরকম ভাবে কাজ করিনি, আজও কাজ করি। হুম। তো ওরকম ভিউ করতাম, করতে করতে ওটা 1 মিলিয়ন 2 মিলিয়ন এরকম ভিউ আসতো। বা 1 মাসের মধ্যে ওটা আমার 50K ফলোয়ার্স হয়ে যায়, 50K প্লাস হয়ে যায়। দেন একদিন আমার লোকটা আমার অ্যাক্সেসটা আবার পুরো নিয়ে নেয়, ওকে। 50K ফলোয়ার্স হয়ে যাওয়ার পরে। এবার 50K ফলোয়ার্স হয়ে যাওয়ার পর যখন অ্যাক্সেস নিয়ে নেয়, তো যেই মেল থ্রুতে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, আমি ওই মেলেই রিপ্লাই দিলাম যে কেন করি। তো তখন বলছে আমি গান ইউজ করতাম, কারণ যখন আমি লেখা বা শায়রি টাইপের ভিডিও বানাতাম না, ওখানে ব্যাকগ্রাউন্ডে আমি গান লাগাতাম, হুম। আর ওর জন্য কপিরাইট করতো ফেসবুকে, আর কপিরাইট থাকলে তো আর্নিং হয় না। হুম। তো ওইটা হতো, আমার ভিউ হতে চলতো, কিন্তু আর্নিং একদমই হতো না হুম। গান ইউজ করতাম বলে। তখন বলছে যে তুমি গান ইউজ করছো তাই জন্য হবে না আর। তো ও আমার অ্যাক্সেসটা পুরো নিয়ে নেয়, আমার কাছে আর এখন নেই অ্যাক্সেস, ওইটা পেজটা পড়ে আছে। বাট আমার ওই ভিউ আসতে আসতে আসতো, তো ওখানে ফলোয়ার্স বাড়ছিল, বাট অনেক দিন হয়ে যায়, তো ওখানে ফলোয়ার্স আর বাড়া বন্ধ হয়ে গেছে। সেই জন্য ওইটা আবার ফলোয়ার্স কমছে, যেরকম এখন এসে গেছে 70K থেকে 42,000 ফলোয়ার্স চলে এসছে, আচ্ছা। এরকম একটা ব্যাপার। দেন আমি ভিডিও ক্রিয়েশনটাই পুরো ছেড়ে দিই, লাইফে হুম। অন্য কিছু ফোকাস করি। তারপর রিসেন্ট মনে হয় আমি 8 মাস হয়েছে, মানে ইনস্টাগ্রাম পেজটা আমার ছিল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল, হুম। ওটা আমার যে বলে না পার্সোনাল অ্যাকাউন্ট, যে হুম। 100-200 ফলোয়ার ছিল। তো ওইখানে আমি ভিডিও বানানো শুরু করি। আর ইভেন অনেকে যারা ফেসবুকে চিনতো তাদেরকে প্রমোটও করতো না, তারা আমাকে এখানে সার্চ করে দেখে নিতে যে আমি ভিডিও বানাচ্ছি। তো ইনস্টাগ্রামেও আমার উইদিন 1 মান্থ মনে হয় 20K ফলোয়ার্স হয়ে গেছিল। উইদিন ওয়ান। ওয়ান এটা কত সালে শুরু করো? এই বছর, আচ্ছা। এই বছর বলতে তার আগেও 2023 হ্যাঁ 23-তে বলে 8 মাস আগে আমার ইনস্টাগ্রামে 100খানা ফলোয়ার্স, 150খানা ফলোয়ার্স ছিল। তো উইদিন 1 মান্থে ওটা 20K ফলোয়ার্স হয়ে যায়। ওকে। ভিডিও আসতো, ভিডিও ভাইরাল যেত, অনেক অনেক হতো। দেন আমার একটা ফ্রেন্ড আছে, তো ওর সাথে ভিডিও বানাতাম, একটা মেয়ে বান্ধব, অনেক চাইল্ডহুড ফ্রেন্ড, তো ওর সাথে ভিডিও বানাতাম, ওগুলো ভাইরাল যেত, অনেক কিছু ভাইরাল চলে যেত। বাট রিসেন্ট কিছু একটা আমি আগের একটা মিমস ছেড়েছিলাম, তো ওখানে হয়তো আমি যেরকম আগে মিমস বানাতাম, একটা মিমস আমি ছেড়েছিলাম, তো ইনস্টাগ্রাম হয়তো কিছু ভেবেছে এটা আনহাইজিনিক বা আনহেলদি একটা কিছু ভিডিও, তো ইনস্টাগ্রাম আমাকে শ্যাডো ব্যান করে দেয়। একটা এরকম আছে যে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে। 7 মান্থ আমার অ্যাকাউন্টটা ব্যান ছিল, মানে আজও ব্যানের এখনো ইফেক্ট আছে, যে ভিডিও এখন ভাইরাল যাচ্ছে, বাট লোকে যত আনফলো হচ্ছে, তার মানে ফলো যদি 1000খানা হয়, আনফলো 1100টা হবে, এরকম একটা স্টেজে আছে। মানে নেগেটিভ বেশি আছে। হ্যাঁ, নেগেটিভ বেশি আছে, কারণ ইনস্টাগ্রাম পাঠাচ্ছেই না আমার অডিয়েন্সের কাছে। ইনস্টাগ্রাম মতো নতুন অডিয়েন্সের কাছে ভিডিও পাঠাচ্ছে, বাট আমার অডিয়েন্সের কাছে ভিডিও আর পাঠাচ্ছে না। এবার আমার অডিয়েন্সের কাছে যখনই পাঠাচ্ছে না, অডিয়েন্স ভাবছে আমি ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছি, সেই জন্য আনফলো হচ্ছে। এবার জানি না এটা কতক্ষণ চলবে, বাট এখন আমার খুব একটা মানে আজ অব্দি ওরকম মনে হয়নি যে আমি ভিডিও করে বঙ্গাই বা এরকম মতো একটা হবো। জাস্ট আমি একটা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করছি, আর আমার কিছু আরো আলাদা আইডিয়া আছে, সেগুলোর জন্য আমি হার্ডওয়ার্ক করছি, এটাই। ওকে। মানে আপাতত তুমি একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছো, এরকম বলতে? সোশ্যাল মিডিয়া থেকে দূরে বলতে মানে যেটা বলে যে একদম প্যাশনেট, আমি রেগুলার ভিডিও ছাড়বো, আমার ভিডিও বানাতে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে, আমি মানে আলাদাভাবে এই লাইনেও আছি, মানে ফটোশুট ভিডিও শুটের লাইনেই আছি, ভিডিও বানাতেও ভালো লাগে। তো নিজের ভিডিও খুব এখন মানে আগে যেরকম আমার রেগুলার ভিডিও আসতো, এখন মনে হয় সপ্তাহে একটা কি দুটো ভিডিও আসে, বাট আমি ট্রাই করি ওটাকে বেস্ট ভিডিও করা। মানে ইনস্টা ইয়া ফেসবুক ইয়া শুধু ইনস্টা? শুধু ইনস্টাগ্রাম, শুধু আর ইনস্টা। শুধু ইনস্টাগ্রামে করলে কি, ইনস্টাগ্রামে হয়তো ডাইরেক্ট কোনো পেমেন্ট আসে না, না। বাট ইনস্টাগ্রাম ব্র্যান্ড প্রমোশন গুলো Brand আছে, promotion। এটা থেকেই জাস্ট আমার হচ্ছে। আর এখন ইনস্টাগ্রামটাকেও যে খুব কন্টিনিউ করব, মানে কন্টিনিউ আমি অবভিয়াসলি করবো, কারণ কন্টিনিউ থাকলেই গ্রোথ হবে, কন্টিনিউ আমি অবভিয়াসলি করবো, বাট খুব একটা ওরকম মানে আচ্ছা। সোশ্যাল মিডিয়া ইনসেশন কর আমার। আচ্ছা, ইনস্টাগ্রামে বোনাস এসেছিল অক্টোবর নভেম্বরে, বোনাস এসেছিল, হ্যাঁ। বোনাস এসে আমার মানে বোনাসটা তো মেইনলি শুরু হয়েছে ইউএস এর দিকে, হুম। তো এখানে আমাকে একটা মেল পাঠিয়েছিল। হুম। তো বোনাসও আমার খুব মানে $0.40 বোনাস আছে, $0.40, তারপরে বোনাসটা আমার অফ হয়ে গেছে। মানে ইন্ডিয়াতে খুব কম লোকই আছে যারা বোনাস পায়, এখন ইনস্টাগ্রামে খুব একটা বোনাস আসে বাট ইন্ডিয়ার মধ্যে আমি একজনের সঙ্গে কথা বলেছিলাম, সে বোনাসে $300 হ্যাঁ। সামথিং। বাট এটা এটা ইনস্টাগ্রাম ডিপেন্ড করছে, জানি না আমি, অনেকে আছে যারা পেয়ে গেছে, হ্যাঁ। ওর অনেকে আছে পায়নি, যেরকম আমি হয়তো সেই তালিকায় পড়ি যারা এখনো পাইনি ইনস্টাগ্রাম বোনাস। হয়তো ওর ফলোয়ার্স কিছু একটা রিকমেন্ড ছিল। ফলোয়ার্স এর ভ্যারি করে না, ইনস্টাগ্রাম গ্রোথে, ইনস্টাগ্রামের জন্য গ্রোথে কোনো ফলোয়ার্স ভ্যারি করে না। তুমি, আমি যেরকম বললাম আমার 1 মাসে 20K ফলোয়ার্স আছে, আমার তো 100খানা ফলোয়ার্স। এবার অনেকে আছে যাদের এরকম গ্র্যাটিক্যালি এরকম সি লেভেল থেকে এভারেস্ট লেভেলে ফলোয়ার্স বাড়ে। তো কন্টেন্ট ভালো থাকলে ইনস্টাগ্রামে কোনো ফলোয়ার্স ভ্যারি করে না, কারণ ইউটিউবে একটু ভ্যারি করে, কারণ
তোমাকে যদি না চেনে, তোমাকে কেউ তুমি যত ভালোই কন্টেন্ট দাও কেউ দেখতে যাবে না। হুম কিন্তু ইনস্টাগ্রাম কি স্ক্রোল করতে থাকছো, যখন তুমি স্ক্রোল করতে করতে তোমার সামনে ভিডিওটা একাই অন হয়ে যাচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুকে, তো ওখান দিয়ে ভাইরাল হওয়ার চান্সটা বেশি ইউটিউবের তুলনায়। ও হুম, তো আপাতত আমরা জানলাম সোশ্যাল মিডিয়ার যে হাদসা হয়েছিল অনিদার সঙ্গে সেই ব্যাপারটা। এখন আমরা থোড়াসা এখন আমরা এবার একটু পার্সোনাল লাইফেও যাব, বাট তার আগে আর্নিং এর ওপরটা আমরা দেখবো যে আর্নিং কতটা হয়েছে সোশ্যাল মিডিয়ার থ্রু আপাতত। আর্নিং সোশ্যাল মিডিয়ার থ্রুতে ফেসবুক থেকে যেরকম বললাম আমার খুব একটা হয়নি, বাট ইনস্টাগ্রাম থ্রুতে হয়েছে অ্যাপ্রক্স, তো ঠিক বলা যায় না। মানে ব্র্যান্ডরা ভালো পয়সা দেয়, ওকে ব্র্যান্ড খুব ভালো পয়সা দেয়। আর আইপিএল সিজনে অনেক ব্র্যান্ড আছে। আর নিজে আমি খুব একটা বেটিং অ্যাপ প্রমোট করি না, কারণ আমি একবার করেছিলাম বেটিং অ্যাপে হয়তো মুভ টাকা দেয়, মানে মুভ এরকম একটা ব্যাপার। যদি তোমার ফলোয়ার্সও দেখে না, ব্র্যান্ডের ফলোয়ার্স দেখে না, এঙ্গেজমেন্ট দেখে। যদি এঙ্গেজমেন্ট ভালো হয়, তুমি 1000 ফলোয়ার্সও তুমি ব্র্যান্ড প্রমোট পেয়ে যাবে। আচ্ছা ওর এঙ্গেজমেন্ট ভালো হলো না, ব্র্যান্ড মুভ টাকা দেওয়ার জন্য রাজি। কিন্তু আমি বেটিং অ্যাপের প্রমোট গুলো খুব একটা করিনি। এবার কি লোভটা কোথায় লাগে, অনেকে ভাবে যে ইনস্টাগ্রামটা মানে ইউটিউবে আমি সারাদিন ভিডিও বানালাম, অ্যাডসেন্সে টাকা এলো, ব্র্যান্ড প্রমোশন কখনো 1 লাখ 2 লাখ ফলোয়ার্স পর। বাট ইনস্টাগ্রাম 1 মিনিটের একটা ভিডিওর জন্য তোমাকে 5K দিতেও রাজি, হুম জাস্ট 1 মিনিটের ভিডিওর জন্য। ওটাতে একটা লোভ আছে। বাট আমার একটা এরকম হাত হচ্ছে যে আমার ফলোয়ার্সরা আমাকে বলছে যে দাদা আমার চিট হয়েছে আমার সাথে, মানে বেটিং অ্যাপ গুলোতে বা এইসব আমার চিট হয়েছে। তারপর থেকে আমি বেটিং অ্যাপটাই খুব মানে করি না। আমার কাছে আজও অফার আছে বেটিং অ্যাপের, বাট বেটিং অ্যাপের করি না, কারণ ইনস্টাগ্রাম আমার মেন সোর্স অফ ইনকাম না, সেই জন্যই হয়তো করি না। অনেকে আছে যাদের ইনস্টাগ্রাম মেন সোর্স অফ ইনকাম, তো তারা করে, আমি করি না খুব একটা এটা। আপাতত আমরা আর্নিং সোর্সটাও জানলাম, এবার একটু পার্সোনাল লাইফে যাব। অনিদার পার্সোনাল লাইফে কি কি ঘটেছে এবং গার্লফ্রেন্ড, বিয়ে এটসেট্রা সব কিছু একসঙ্গে জানবো। তো এবার তোমার বিয়ে কবে হচ্ছে, তোমার গার্লফ্রেন্ড আছে কিনা, অ্যান্ড তোমার পার্সোনাল লাইফটা একটু জাস্ট হ্যাঁ। এক্সপ্লেন কর। বিয়ে তো বলতে গেলে গোড়ালি 30-এ পড়বে, তারপরে এরকম বিয়ে একটা, তার আগে না। বাট পার্সোনাল লাইফ আমি মানে যদি বলে না কাউকে আইডল মানা বা কিছু, তো আমি আমার মামুনি বলতে আমি মাকে মামুনি বলি। ওকে তো আমি মামুনিকে আইডল মানি, এরকম একটা টাইপের। তো আমি ছোটবেলা থেকে অনেক কাজ করেছি, মানে আমার বাড়িতে কোনোদিনও এরকম আসেনি যে তুই কেন কাজটা করছিস বা কিছু, আমাকে সবসময় সাপোর্ট করে গেছে, আজও আমাকে সাপোর্ট করছে। আচ্ছা তো মামুনি বহুত সাপোর্ট করে। ইভেন আমি জানি এটা ছোট কি বড়, আমি কাউকে না বলে, আমার বাড়িতে কোনো ওরকম ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল না যে তোকে কাজ করতে হবে ছোটবেলা থেকে। বাট হয় টাকার নেশা বা এরকম কিছু, খালি টাকার নেশাটা মাথায় না চললেই হলো। আমি সবজি বিক্রি করেছি, ওকে আমি ট্রেনে হকারি করেছি কাউকে না বলে বাড়িতে, আমি অনেক কাজ করেছি। ট্রেনে হকারি করেছে? মানে কিভাবে ট্রেনে হকারি? ট্রেনে হকারি বলতে, তো কলকাতায় গেছিলাম একদিন, হ্যাঁ। তো ওখানে মিষ্টির দোকানগুলোতে আমি যখন ভিজিট করতাম, হ্যাঁ। বহুত কলকাতার বড় বাজারে বহুত পাতে মিষ্টি পাওয়া যায়, ওকে বহুত পাতে মিষ্টি, এটা বলতে নেই, বাট দাম অনুযায়ী বহুত পাতে মিষ্টি। আমাদের এখানে লোকালে অনেক ভালো মিষ্টি পাওয়া যায়। আচ্ছা তো এখান থেকে কাঁচা গোল্লাগুলো হয়, এরকম কাঁচা গোল্লাগুলো নিয়ে একদিন যাই ওখানে, তো দোকানে এরকম করে বলি যে ওদের ওখানে তো 20 টাকা করে, আর আমাদের এখান থেকে 10 টাকা করে কিনতাম। তো আমরা ওকে 15 টাকায় দিতাম, ও দোকানদার ওখানে 20 টাকা হামেশা বিক্রি করতে হতো। এবার যেদিন গেছিলাম সেদিন আমার হয়নি, তো সেই মিষ্টিগুলো আমি হকারি করে মানে ট্রেনে বাড়ি আসার সময় ওগুলো বিক্রি হয়ে গেছে। মানে কিভাবে তুমি হকারি মানে করলে? হকারি বলতে জাস্ট র্যান্ডামলি আমি ট্রেনে উঠে মিষ্টি যেগুলো আমি যেলাম মানে ওখানে সেল করতে গেছি, ওখানে সেল হয়নি, বাট ট্রেনে সেল হয়ে গেছে। কনফিডেন্স পিকে ট্রেনে সেল হয়ে গেছে। না, কনফিডেন্সটা না, একটা সোশ্যাল অ্যাংজাইটি হয়, সোশ্যাল সবাই অ্যাংজাইটি অবভিয়াসলি হতো, বাট এগুলো আমার কি করে গেছে, আমি র্যান্ডমলি না সবার সাথে কথা বলি রাস্তায়, ওকে রাস্তায় র্যান্ডমলি মেয়ে বলো ছেলে বলো সবাইকে অ্যাপ্রোচ করি। ওকে আর এটা একটা বিজনেসম্যান বা একটা সোশ্যাল মিডিয়া যে ট্রাই করবে তাকে টকিং পাওয়ার সবচেয়ে বেশি, একদম টকিং পাওয়ার যত বেশি থাকবে সে তত বেশি ওপরে উঠবে সবকিছুতে ক্যারিয়ারে। এবার কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে তোমাকে টকিং পাওয়ারটা রাখতে হবে, একদম কমিউনিকেশন স্কিল ইম্পর্টেন্ট। স্কিল বহুত ইম্পর্টেন্ট। তো আমি এটা ট্রাই করি যে রাস্তায় কোথাও বেরোলে র্যান্ডমলি কাউকে সুন্দর দেখতে হলে তাকে কমপ্লিমেন্ট দিতে হবে, এরকম একটা আমার নিচে। তো এটাই, এই করেই হয়ে যায়। ওকে, সবজি বিক্রি থেকে হকারি থেকে এখন সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং এ আছে। হ্যাঁ। মানে সবজি বিক্রি কিভাবে করেছিলে? ওটা তো সবজি বিক্রি না, সবজি বিক্রি বলতে আমি জাস্ট একটা খোঁজ পেয়েছিলাম যে কোথায় পাইকারি সবজি পাওয়া যায়, হ্যাঁ তো ওখান থেকে এসে আমি এখানের ভেন্ডার গুলোকে সবজি দিতাম। আচ্ছা মানে পাইকারির থেকেও যে একদম টপ ভেন্ডারের থেকে আমি মাল নিয়ে এসে এখানে যারা এমনি সেল করে তাদেরকে দিতাম। তো তার জন্য আমাকে সকাল 3:30-এর সময় ঘুম থেকে উঠতে হতো। বাড়িতে জানতো না? মামুনি জানতো, বাট
সাপোর্টটা কিরকম আমি ওটাই বুঝি, সাপোর্টটা এরকমই ছিল যে মামুনি আমাকে একটা জিনিস শিখেছে যে তুই চুরি ডাকাতি খুন এসব না করে যদি ভালো পথে ইনকাম করিস সেটা আমি দেখতে যাব না। আর এটাকে বলবো না কোনো কাজে তো ছোট বড় না কিছু, বাস আমার আজকেও এরকম নেই যে আমাকে টাকা কামাতে হবে। আমার বাবা আমার মা কেউ আমাকে প্রেশার দেয় না যে খুব টাকা কামাতে হবে। জাস্ট একটা থাকে যে 25-এর আগে পর্যন্ত নিজেকে সেটেল করে নিলে ফ্যামিলিও এরকম হয়। তো আমি এইগুলো সূত্র থেকে যখনই আর্নিং শুরু হয়, টাকার খেয়ালটা যখনই রাখতে হবে, আর্নিং শুরু হলি তারপরে গিয়ে তো লাইফটাকে ইজি করতে হবে। ব্যাপারটা এটাই যে 30-এর আগে আমার কথা অনুযায়ী যে 30-এর পর শান্তিতে ঘুমাতে গেলে 30-এর আগে জাগতে হবে। জানতে হবে, মানে তোমাকে তার আগে হার্ড ওয়ার্ক করতে হবে, ফ্যাক্ট এটাই। এটাই ফ্যাক্ট এটা। কারণ আজকে গিয়ে আমি নিজেকে খালি এটা ভাবি যে 30 বছর বয়সে কি আমি তিন মাস পরে 3,000 টাকা কি করে জোগাড় করবো সেটা নিয়ে তো আমাকে ভাবতে না হয়। ট্রু। কারণ অনেকে আছে যারা ভেবে যাচ্ছে যে কি করব একটা ধরে আছে, বাট সেই সময় অনেকে সাকসেসফুল হতে পারে না। তো যত আর্লি তুমি স্টার্ট করবে তত আর্লি তুমি রিটায়ার হবে। ওকে, রাইট, এটা ঠিক। এটাই তো তুমি যে স্ট্রাগলটা করেছো, আমি এখনো স্ট্রাগল করছি, আমি বাট এখনো সাকসেসফুল ওটা না হকারি, সবজি বিক্রয় করা, এগুলো না মানে সিলেবাসের বাইরে বলতে গেলে প্রচুর প্রচুর, মানে একদম সিলেবাসের বাইরে। আমি ভাবতে পারছি না যে তুমি সোশ্যাল মিডিয়াতে আসার আগে তুমি সবজি হকার এসব করেছো, বাট ওর পরে এখন সোশ্যাল মিডিয়াতে আছো, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এ আছো। কতটা সাকসেস পেয়েছো? সাকসেস বলতে গেলে সাকসেস কোনো না ডিপেন্ড করে না যে কার কাছে সাকসেসের মানে কি। একটা মেয়ের কাছে সেরকম অনেকের কাছে আছে যে ভালো হাউস ওয়াইফ হওয়া মানে সাকসেসফুল হওয়া, রাইট। একজনের কাছে যে একটা মেয়ে হিসেবে চাকরি ক্র্যাক করাটা সাকসেসফুল হওয়া। আমার কয়েকটা বন্ধুর কাছে আর্মি জয়েন করা সাকসেসফুল হওয়া, আমার কাছে আর্মি জয়েন করা সাকসেসফুল হওয়া না, আমার কাছে এতটা করাটা সাকসেসফুল হওয়া। তো সাকসেসের কোনো ডিপেন্ড করে না। একজন এশিয়ান বিজনেসম্যান আছে, ওনাকে জিজ্ঞেস করেছে, বহুত বহুত বড় বিজনেসম্যান, ড্যান লক। তো ওনাকে জিজ্ঞেস করেছে আপনি কি এতটা গরিব ছিলেন, আজকে একটা মিলেনিয়ার, আপনার কিরকম লাগে? বলছে নাথিং। কারণ আমি আজকে ঘুমিয়েছি, কালকে মিলেনিয়ার হয়ে যায়নি। তাই মিলেনিয়ার হওয়ার আগে আমি মনে হয় আমার ড্রিমসে 1 মিলিয়ন বার মিলেনিয়ার হয়ে গেছে। তো সাকসেস কোনোদিনও তুমি পাবেই না। রাইট। তুমি আজকে আমার এমন একটা স্টেজ ছিল যেখানে 10K ভিউজ গেল আমার মতো বহুত বিশাল ব্যাপার। আজকে আমার মিলিয়ন ভিউজ গেল ওরকম কিছু ফিল হয়। তো সাকসেসের কোনো ডেফিনেশনই নেই যে তুমি কিসে সাকসেসফুল ফিল করছো। হয়তো বাইরে দিয়ে লোকে দেখতে বলতে পারে যে তুমি সাকসেসফুল বা তুমি এতটা আর্ন করছো, কিন্তু যখন তুমি 1 লাখ টাকা কামাবে না, তোমার একটা মাথায় আসবে কি করে আমি এরকম 3 লাখ টাকা কামাবো বা এরকম। তাই সাকসেসের কোনো ডেফিনেশনই হয়। মানে আজকের যে পডকাস্টটা, এটা মোটিভেশন পিকে আছে, একদম পিকে আছে। আচ্ছা, এই যে এত সব করেছো, বাড়ি থেকে প্রথম থেকে সাপোর্ট করতো, তোমার মা করতো, হ্যাঁ। বাবাও করতো এরকম। বাবা করতো বলতে কি, বাবা জাস্ট এটা যে সত্যি সব বাবা মাই চায় যে ছেলে যাতে কষ্টে না থাকুক। সবার বাবা মাই চায় যে আমাদের জাকির খানের কথাটার মতো যে আমাদের স্বপ্নের বিরুদ্ধে থাকে না ওরা জাস্ট আমাদেরকে গরিব দেখতে চায় না। রাইট। এটাই হচ্ছে কথা। তো বাবা বলতো পড়াশোনা কর, এরকম কর, বাট আমি জানি যদি আমি পড়াশোনা করি আমি কতদূর করতে পারবো, আমি জানি আমি অন্য কিছু করলে আমি কতদূর করতে পারবো। এটাই হচ্ছে কথা। সেটাই তো। আমি তোমার প্রথম থেকে তুমি সাপোর্ট মানে তুমি পেয়েছো, প্রথমে তুমি সোশ্যাল মিডিয়াতেই গেছিলে ইয়া অন্য কিছু করেছিলে? সোশ্যাল মিডিয়া আমার কাছে একদম মানে আনএক্সপেক্টেড একটা জিনিস। আমি কোনোদিনও আমি আজও ভাবতে পারি না যে আমি সোশ্যাল মিডিয়া কি করে এলাম। মানে অ্যাক্সিডেন্টাল হয়েছে, কারণ আমার কোনো এরকম প্ল্যানিংই ছিল না। কারণ আমার আশেপাশে আমার বন্ধুগুলো যখন ইউটিউবটা পিক হচ্ছিল, সবাই ব্লগিং শুরু করছে, মানে ইউটিউব তখন ক্রেজ বাড়ছে, কারণ বঙ্গাই এরা সব বড় বড় উঠছে। বঙ্গাইয়ের মনে হয় রিসেন্ট তখন 1 মিলিয়ন মতো ফলোয়ার্স হয়েছে, তখন পিক হচ্ছে ইউটিউবে বাংলায়। তো তখন সবাই ভিডিও বানাতো আর আমি তখন ভিডিও বানাতাম না। আচ্ছা, আমরা আরেকটু ব্যাক হয়ে যাই পার্সোনাল লাইফে। তুমি প্রথমে বলেছো ব্রেকআপ হয়েছে, তারপরে তোমার গার্লফ্রেন্ড ছিল, ওর মধ্যে তোমার চ্যানেল হ্যাক হয়েছে, ফেসবুক পেজ হ্যাক হয়েছে। তো এখন গার্লফ্রেন্ড আছে ইয়া সিঙ্গেল আছে? না, আপাতত সিঙ্গেল আছি। বাট হয় কি যে আমাদের ব্রেকআপ হওয়ার পর লাইফে একটা এরকম মানুষ থাকে না, এটা বলবো না যে এরপরে আমাকে ভালোবাসার লোকের অভাব এসছে। আর ইনফ্যাক্ট এই সময় 5টা লোক চিনলে একটা এরকমই সবাই ভালোবাসতে শুরু করে, না চাইতো। বাট নিজের থেকে আর আসে না ব্যাপারটা। মানে স্পেশাল পার্সন আছে এখন? না।
হবে না। চান্স আছে মানে এখন আমি যতটা জানি তোমার ফেসবুক আর ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার যে কমেন্ট সেকশনে মেয়েদের কমেন্ট ভরা থাকে ক্রাশ বলে, ঠিক আছে, ক্রাশ বলে, তো তাদের জন্য চান্স আছে, মানে তুমি ওদের জন্য ক্রাশ। সেটা তুমি যদি এখন সোশ্যাল মিডিয়া তোমার কমেন্ট সেকশন অন করো, তুমি দেখতে পারো। আমি বলছি সোশ্যাল মিডিয়া আমি কিরকম চালাই। হুম। সোশ্যাল মিডিয়া আমি এরকম চালাই যে জাস্ট ভিডিও আপলোড করেছি যদি হুম। আমার ভিডিওতে কি কমেন্ট এলো খুব রেয়ার আমি চেক করি। হুম। আর আমি যে সোশ্যাল মিডিয়ায় কোন রিলস দেখতে বেশি হুম। ভালোবাসি নাকি নিজের রিলস, কিন্তু হয় যে নিজে একটা ভিডিও ছাড়ার পর সেই ভিডিওটাকে আমি 5বার দেখে নিলাম, নিজের 5টা ভিউ দিয়ে দিলাম, তারপর থেকে আমি চেক করি না যে কত কি হলো বা কত কি গেল। রেজাল্ট তো আমাদের হাতে নেই, একটুকু রেজাল্ট নেই, জাস্ট আমাদের হাতে এফর্ট আছে। মানে ব্রেকআপ হয়েছিল, কিরকম একটা এক্সপিরিয়েন্স তুমি, মানে ব্রেকআপের পর অনেকে ডিপ্রেসড হয়। হ্যাঁ, ব্রেকআপের পর ডিপ্রেশনে গেছিলাম আমি, হুম। বাট ইনফ্যাক্ট আমি আজও ওভারকাম করতে পারিনি সেই হুম। ডিপ্রেশন ফিলটাকে। মাঝে মধ্যে লোনলিনেস ফিল হয়। হুম। আর একটা সময় আছে না যে আমি খালি এটুকুই বলবো সবাইকে যে যখন লোনলিনেসটা ফিল হবে না, এটা জাস্ট 2 ঘন্টার জন্য থাকে। লোনলিনেসে মানে লোনলিনেসটাই কাটানোর জন্য একটা ভুল ডিসিশন নিয়ে নিতে হবে। হুম। কারণ ব্রেকআপের পর একটা এরকম হবে যে ফার্স্টলি যখন তুমি কাউকে ভালোবেসে ফেলবে, আর তারপর ব্রেকআপের পর না তোমার এরকম মনে হবে যে রিভেঞ্জ নেবো তার প্রতি, রিভেঞ্জ নেওয়ার জন্য তুমি একজনের সাথে রিলেশনে যাবে, বাট সেটা ওয়ার্কআউট করে না রিভেঞ্জের জন্য। আর সেখানে গিয়ে তুমি নিজেকেও হার্ট করছো আবার, কারণ তোমার যদি মাইন্ডসেট সেরকম থাকে, যদি খারাপ মাইন্ডসেট থাকে, তুমি হয়তো ওই রিলেশনশিপটা থেকে হ্যাপি থাকবে বা ওকে চিট করার জন্য আসবে, কিন্তু তোমার যদি মাইন্ডসেট নিজের গ্রোথের থাকে তুমি পারবে না এটাই। রাইট। আর তোমার যখন পেমেন্ট এসেছিল, পেমেন্ট আসা মিনস তুমি ইনস্টাগ্রাম থেকে পেয়েছি, হ্যাঁ, ফেসবুক থেকে তুমি পাও ফেসবুক থেকে ওই যে একবার খালি এসেছিল। $100, হ্যাঁ, $100 তো বাড়িতে কিরকম ফেসবুক থেকে বাড়ি পেমেন্ট এসে সেটা জানানি পারি। আর ইনস্টাগ্রাম থেকে? ইনস্টাগ্রাম থেকেও আমি খুব একটা পেমেন্ট, কত পেমেন্ট এসে সেটা কোনো শেয়ার করি না। আচ্ছা, টোটাল আজ পর্যন্ত ইনস্টাগ্রাম থেকে কত ইনকাম করেছো? ইনস্টাগ্রাম থেকে করছি মোটামুটি 20+। $20+ না, 20K প্লাস ওকে, রুপিস। আচ্ছা, $20+, ওকে, 20K প্লাস 20K+, রুপিস। আচ্ছা, মানে 20,000 উপরে এখনো আরো ইনকাম হ্যাঁ, হবে। বাট আমি খালি এটুকুই বলবো যে কন্টিনিউ থাকতে হবে। আমি যেরকম কন্টিনিউ না সোশ্যাল মিডিয়াতে, সত্যি কন্টিনিউ না। আমার যেদিন ইচ্ছা হলো আমি ভিডিও বানালাম, যেদিন ইচ্ছা হলো আমি ভিডিও বানালাম। তো এখন তোমার এই কোন লাইনে, মানে কোন কি টার্গেট আছে তোমার? এক কথায় বলতে গেলে তোমার কি টার্গেট আছে, কি করার? টার্গেট আমি এখনো খুব পাজল। ওকে। আমি এখনো খুব পাজল, কারণ আমার লাইফে আমি সবকিছু ট্রাই করছি। সবকিছু বলতে কিছু বিজনেস ট্রাই করছি, কিছু করছি, আর সোশ্যাল মিডিয়াটা খালি করছি যাতে আমি যদি পরবর্তীকালে কিছু সেল করতে যাই, আমার একটা ফেস ভ্যালু যাতে আলাদাভাবে থাকে। এর জন্য যে এটাই করছি, সোশ্যাল মিডিয়াটা আমার ওর জন্যই চাল। বাট দেখা যাক, হয়তো এর 2 বছর পর তোর সাথে আরেকটা পডকাস্ট করবো, সেখানে আমি অ্যাজ এ সোশ্যাল মিডিয়ার এরকম না, এসে একজন বিজনেসম্যান হিসেবে আসবো। মিলিয়নিয়ার। হতে পারে, না ওর কিছু না। ওকে, বুঝলাম। তো এখন যেটা আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার যে ইউথটা চলছে, ডলি কি চায় বলতে পারো, হ্যাঁ। তো তোমাদের এসব থেকে হিংসা হয়? হিংসা, হিংসা সত্যি হয়। মানে ডলি কি চায় কে দেখে হিংসা হয়? মানে আমি বলেছি এখন ডলি কি চায়, আর এখন একটা দিদি এসেছে অল টাইম কান্না করছে। অ্যান্ড আমরা যদি বেঙ্গলে দেখতে চাই, স্মার্ট দিদি, স্মার্ট দাদা, তারামা হোটেল, আরো সব হ্যাঁ, এসেছে। না না, ব্যাপারটা হচ্ছে কয়েকজন আছে একান্ত আপন। ওকে। হ্যাঁ, ওর নাম শুনেছি, হ্যাঁ, ও তখন ভাইরাল, যদি তুই সোশ্যাল মিডিয়ায় করি একান্ত আপন। এদেরটাকে আমাদের, তুই যদি আবার হিংসা হিসেবে নিস সেটা আলাদা ব্যাপার, হুম। বাট এদের মার্কেটিং স্ট্র্যাটেজি ওইগুলো লাফালাফি করছে, এই করছে, এট দ্য এন্ড ওদের সেল বাড়ছে। হ্যাঁ। তোমার ভিউ, একটা ব্লগার যাচ্ছে, ব্লগারের ভিউ বাড়ছে, ওদের সেল বাড়ছে। তাই আর হিংসা করার তো কিছুই নেই, কারণ ওদেরকেও নেচে ভিডিওটা করতে হচ্ছে। তুমি বাড়িতে বসে শুয়ে শুয়ে পাখাতলায় হিংসা করছো, আর ওরা নেচে ভিডিওটা করছে, আর ব্লগাররা গরমে গিয়ে ভিডিও করছে, সেটা তো করলে তো হবে না। হ্যাঁ, অনেক কিছু হয়েছে, যেমন ঘুগনির কিছু একটা হয়েছিল, এখন তো মনে হয় কিছু একটা হয়েছে, আমার মাথা থেকে বেরিয়ে গেল, কি বলতে গেলাম। হ্যাঁ, আমেরিকান বিরিয়ানি। হ্যাঁ, হ্যাঁ, আমেরিকান বিরিয়ানি, এগুলো চলছে। চলছে। এগুলো তাদের নিজস্ব সত্যি বলতে আমি কোনোদিনও এগুলো নিয়ে খুব একটা থাকি না। হুম। ঠিক আছে, আমি না কি খুব একটা, মানে আমার ইনস্টাগ্রাম খুললেও এরা আমার ফিডে খুব কম আসে, আমার ফেসবুক খুললেও এরা আমার ফিডে খুব কম আসে। আর এগুলো আমার বেশি চর্চায় থাকি না, যে বাইরে কি হলো। আমি খুব একটা মুভি এডিক্টেড না, আমি বলে না খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের। ঠিক আছে, আমার লাইফে খুব একটা কিছু নেই দেখানোর মতো। আমার জাস্ট ফ্রি টাইমে আমি খেলাধুলা করি, আর
নিউজ ফিডে হয়তো শুধু মোটিভেশন ভিডিও গুলো আসে, এরকমই আছে একটা। এই এজটা মোটিভেশন ভিডিও বেশি দেখে মানুষ। এইটা আমার মনে হয় এটা দেখা দরকার, হুম, এই এজটা দেখা দরকার। কারণ আজকে যদি তুমি কিছু একটা করে ফেলো তাড়াতাড়ি, হুম, হুম। তাহলে পরের এজটা বহুত ইজি হবে তোমার। রাইট রাইট। তো আমার মনে হয় যে এই এজটা দেখা দরকার। ওয়েল, এবার আমি জানবো একটু অ্যাচিভমেন্টের ওপর। তো আপাতত তুমি সোশ্যাল মিডিয়া হোক ইয়া ডিজিটাল মার্কেটিং এর যে এটা বিজনেস স্টার্ট আপ বলবো, এইসব থেকে তুমি সেলফ ইনকাম থেকে কি কি অ্যাচিভ করেছো, লাইক Nothing, কিনা nothing. নাথিং? এবার অ্যাচিভমেন্ট ওরকম তো বলা চলে না, যে আমি এরকম টাইপের, আমার বন্ধুরা হুম। আজকে যেখানে ইচ্ছা ঘুরতে যাচ্ছে, ওকে। বাট মেবি আমার কাছে পয়সাও আছে, হুম। বাট আমি আজকে ঘুরতে যাচ্ছি না। আমি হয়তো আমার 80% সেভ করছি, 20% জাস্ট খরচা করছি, যেগুলো খরচা আমার ডেলি লাইফে ইউজ হয়ে যাচ্ছে। তো আমার কাছে সেই অ্যামাউন্টটা থাকছে না, কিন্তু আমার বন্ধুরা যারা কাজ বাজ করছে, তারা কয়েকজন জব করছে, তাদের 20K 15K যা হোক একটা আর্নিং আসছে। আর এই সময়টা সংসারে বা বাড়িতে খুব একটা দিতে হয় না, একটা মিনিমাম অ্যামাউন্ট দিলো বা একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট দিলো, তারপরে হয়ে যায়। আর আমার বাড়ি থেকেও খুব একটা প্রেশার দেয় না, তোকে দিতে হবে, বাট আমি চেষ্টা করি কিছুটা দেওয়ার। আর আমার 80% যা আর্নিং হয় আমি সেভ করি। হুম। কিছু ফিউচার প্ল্যানিং আছে বা কিছু পরবর্তীকালে যদি আমি কিছু কোনো জায়গায় ইনভেস্ট করতে হয়, সেটা করার জন্য ট্রাই করি। তো অ্যাচিভমেন্ট আমার কিছুই নেই এখনো। ও। হয়তো একদিন এরকম হবে যখন 100 সব অ্যাচিভমেন্ট করে নেবো। হতে পারে। অ্যান্ড এখন ফাইনাল ডেস্টিনেশন কি আছে তোমার, মানে কি ভেবে রেখেছো টার্গেট তোমার, মেনলি টার্গেট যে এটা আমি হব? মিলেনিয়ার। এটা না এখনকার যে এখনকার যে কি বলবো ইয়াং স্ট্রাগলার আছে, এন্টারপ্রেনার, তাদের সবার মাইন্ডে একটা জিনিস চলে, মিলেনিয়ার। হ্যাঁ। ফ্যাক্ট এটাই। তো এখন তুমি যে তোমাকে দেখে যারা হুম। ভিউয়ার্স, মেয়ে হোক ছেলে হোক, তাদের কি বলবো? তাদের তোমার ফ্যান বলতে পারো ইয়া ভিউয়ার্স? হ্যাঁ, আমি সবসময় ট্রাই করি হুম। যে যেরকম কয়েকজনকে দেখে আমার হিংসা হয়, যে আমরা অনেকে আছে যারা স্ট্রাগল করি, বহুত স্ট্রাগল করি। আমি ভিডিও বানানোর পিছনে হচ্ছে যে আমি অত বেশি ভিডিও বানাই না, অনেকে আছে অনেক ভিডিও বানায় আর বহুত হার্ডওয়ার্ক করে ভিডিও বানায়, তারা ভিউ পাচ্ছে না। কিন্তু একটা র্যান্ডমলি একটা মেয়েকে এটাকে কানের কিনে দিচ্ছে, ব্যাকগ্রাউন্ডে একটা গান চালিয়ে, তাদের মিলিয়ন মিলিয়ন মানে 1 লাখের উপরে সাবস্ক্রাইব ফলোয়ার্স হয়ে যাচ্ছে। তাই আমি জাস্ট এইটুকু বলতে চাই যে যারা দেখছো তারা ভালো জিনিস দেখো। আমি বলছি না যে তারা হার্ড ওয়ার্ক করছে, অবভিয়াসলি দেখো, কিন্তু কোয়ালিটি জিনিস দেখো আর চেষ্টা করো নিজেও একটু কোয়ালিটি কন্টেন্ট দেখো। কারণ যত তুমি কোয়ালিটি কন্টেন্ট নিজে কনজিউম করবে, তোমার লাইফে ততটা গ্রোথ হবে। এটাই যে বাস জাস্ট কোয়ালিটি কন্টেন্ট দেখো। আর পারফেকশন যদি বলো, যে কোনো কিছুতে কেউ যদি পারফেক্ট হতে চাও, তো আমার মতে যে সবার কাছে পারফেকশনের মিনিং আলাদা হয়। এবার কারোর কাছে পারফেকশনের মিনিং হচ্ছে কেউ যদি আই ড্রয়িং করে, মানে চোখ, কেউ যদি একটা আই ড্রয়িং করে, কারোর কাছে পারফেকশনের মিনিং হচ্ছে আইয়ের পুরো ডিটেলিং। হুম। একটা আই বলটার ব্রাউন কালার হলো, নীল কালার হলো, কোথায় হোয়াইট করবে, কোথায় এই করবে, তার কাছে ওটা পারফেক্ট পারফেক্ট। বাট আমার কাছে পারফেকশনের মানে এটা আলাদা একটু। যেরকম আমার কাছে বাবা একটা পেন্টার পুরো বুকটায় just জল দিয়ে দিল, আর তার মধ্যে একটা র্যান্ডমলি যে কোনো গ্রিন হোয়াইট যা ইচ্ছা কালার দিয়ে, আর হি মেড আ পারফেক্টলি আনপারফেক্ট ড্রয়িং। মানে হি মেড আ পারফেক্টলি আনপারফেক্ট ড্রয়িং। ড্রয়িংটায় না চোখের কালার সেম আছে বা এরকম আছে, বাট সি মেড আ মাস্টার পিস। মানে পুরো ড্রয়িংটা এতটা সুন্দর হয়েছে কিন্তু কোনো কিছু পারফেক্ট নেই। এটাই। দেন আমি আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে আগের দিন বেরিয়েছিলাম। আমার বহুত ক্লোজ মেয়ে ফ্রেন্ড, ঠিক আছে, ফিমেল ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ডের সাথে বেরিয়েছিলাম। তো ওর একটা পারফেকশনের পার্সপেক্টিভ আলাদা। যেরকম আমরা যদি কোথাও ক্যাফেতে যাই, ওর দেখি যে ক্যাফেটায় কি আছে কি নেই, আমি কি অর্ডার দিলাম, আমি কি পরে এসেছি, যেটা অনেকে চায় যে আমার পার্টনার আমার উপর এগুলো ডিপেন্ড করুক, দেখুক যে আমি কি পরে এসেছি, নোটিস করবে। বাট আমার কাছে পারফেকশনের মানেটা হচ্ছে আমি আশেপাশে বেশ তার সাথে কতটা কোয়ালিটি টাইম কাটালাম, এটা পারফেকশনের মানে। তো লাইফে কোনোদিনও বলছি না ওই পারফেক্ট হওয়ার ট্রাই করো না, কারণ তোমার কাছে এটা পারফেক্ট সেটা আমার কাছে পারফেক্টই না। তোমার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা আমার কাছে ভ্যালুই রাখে না। যেরকম যদি বিজনেসে বলে যে একটা তুমি দারুণ স্কার্ট বানিয়ে ফেল, বাট আমার যদি গার্লফ্রেন্ড না থাকে, আমার যদি বাড়িতে কোনো মেয়ে না থাকে, আমি স্কার্টটা কিনবো না, কারণ আমার কাছে এটা ইম্পর্টেন্ট না। তো ইম্পর্টেন্ট জিনিসটাকে একটু বুঝতে হবে, যে তুমি আজকে কি দেখছো সেটা ইম্পর্টেন্ট কি না তোমার লাইফে। তুমি হয়তো মজায় মজায় দেখে নিচ্ছ, বাট কিচ্ছু কি ফারাক পড়ছে? আজকে তুমি ইজিলি লাইফটা কাটাচ্ছ, বাট লাইফ এতটা ইজি না। Right. তোমাকে ফিউচার প্ল্যানিংটা একটু করা উচিত।
এটা ঠিক। মানে আজকের পডকাস্টের মোটিভেশনও থাকছে, সঙ্গে ম্যাচুরিটিটা তোমরা পেয়ে যাবে। ম্যাচুরিটি যে ফিলটা তোমরা পেয়ে যাবে দাদার কাছ থেকে। বাকি আমরা এই পডকাস্টটা শেষের দিকে নিয়ে চলে এসেছি, বাট আমি একটু জানতে চাই দাদা, তোমার আপাতত যে স্ট্রাগলটা চলছে আপাতত, মানে এখনো চলবে হ্যাঁ, তোমার, ঠিক আছে? তুমি বলেছো মিলিনিয়ার হবে, এন্টারপ্রেনার হবে, বিজনেসম্যান এটসেট্রা, বাট তুমি কোন ফিল্ডটা বেশি প্রেফার করো নিজের লাইফের জন্য? কোন ফিল্ডটা বলতে মিনস সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং আরো এখন লাইফ তো কম্বাইন্ডে চলতে হবে, কারণ একটা কিছু ছাড়লে তুই আরেকটা কিছু পাবি না। কারণ এখন অনলাইনে যতটা পাওয়ারফুল, অনলাইনের মধ্যে পাওয়ারফুল কিছু নেই। এবার তুই অনলাইন করতে গিয়ে অনলাইনে এতটা কম্পিটিশন, অফলাইন মার্কেটটাকে যদি তুই ছেড়ে দিস সেটা হবে না। তো এরকম কোনো ফিল্ড নেই, জাস্ট তোর ভাব একটা নিশ পছন্দ, বা কারোর তোর ব্লগিং পছন্দ, কারোর কন্টেন্ট ক্রিয়েশন পছন্দ, কারোর অন্য দিকের নিশ আছে। তো যে নিশটা আছে সেই নিশটায় তুমি নাও। এবার নিশটায় যে আমি একদম পার্টিকুলারলি ওই জিনিসটাতে থাকবো সেটা না, কারণ যখন তুমি নিশটায় যাবে, একটা ছোট নিশেও যখন ভিতরে ঢুকবে, ওই নিশটা বহুত বড় একটা নিশ। কারণ একটা ময়লা বিক্রি করা যারা খালি পার্সপেক্টিভ পাল্টাতে হবে। অনেক কাছে যারা ময়লা বিক্রি করে, আমি টিনা লোহা ভাঙা করোড়পতিও হয়, কোটিপতিও হয়। দাদা হয়েছে, কারণ আমি টাইম হয়ে যাবে, দাদা একদিন হয়ে যাবে, বিকজ দাদা হকারও করেছে অ্যান্ড সবজিও বিক্রি করেছে। হয়তো আমি কাল বা পরশু দাদাকে একটা বড় বিজনেস ম্যান দেখতে সেটা জানি না, বাট আমি ওটাই যে পার্সপেক্টিভটা তোকে পাল্টাতে হবে। তুই একটা নিশ বেছে নিলি, এবার যতই ন্যারো নিশ হোক, তুই এই বোতলের খাপটা ভাব, যখনই ভাবছি বানাতে যাবো, এটা একটা খুবই ছোট জিনিস, বাট এই বোতলের খাপও না অনেক ইউজ একটা নিশ্চয়, যে এর মধ্যে কিরকম কোয়ালিটির বোতলের খাপ হবে, কতটা বড় হবে, কতটা ছোট হবে। তাই কোনো জিনিসই ছোট না। আর তোকে জাস্ট ওই সাবজেক্টটায় নামতে হবে। এবার সাবজেক্টে কি কি চ্যাপ্টার আছে সেগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করে দেবে। আর তোমার এই যে সোশ্যাল মিডিয়ার লাইফে আমরা তোমার বিজনেসটা যাচ্ছি না, সোশ্যাল মিডিয়ার লাইফে কারোর সঙ্গে পাঙ্গা, এক্সপোজ, কন্ট্রোভার্সি কিছু হয়েছে? আমার আজ পর্যন্ত ওসব কিছু হয়নি। মানে কোনো কন্ট্রোভার্সি তোমার লাইফে নেই? আমার আর সোশ্যাল মিডিয়ায় যখন কেউ নামবে, তাকে তো নেগেটিভ কমেন্টের জন্য একদম রেডি থাকতে হবে। একদম। আমি যদি আমার খুব একটা ভাইরাল ভিডিও যায়, মিষ্টি মেয়ে বলে আমি একটা লাইন লিখি, ঠিক আছে? আচ্ছা। তো ওরকম একটা কন্টেন্ট টাইপে বানিয়ে মিষ্টি মেয়ে ওই লাইনটা থাকে। তো ওই লাইনটা খুব খুব ভালো ভিডিও, মানে প্রচুর ভালো ভিডিও। ওখানে যদি 1,00,000 জন কমেন্ট করে যে খুব ভালো হয়েছে, 100 জন এরকম আমাকে গালাগাল দিয়ে কমেন্ট করে। একদম তোমার 10 জনের মধ্যে 3 জন থাকবে। তো ওগুলো তো তোকে তো দেখলে হবে না। না। তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমি ওগুলোকে ইগনোর করি। তাই পাঙ্গা নিজে থেকে বা এ কি করছে বা কি করছে আমার কিছু ফরাকই পড়ে না। ফিউচারে আর কি করার ইচ্ছে আছে সোশ্যাল মিডিয়া, ইয়া ইউটিউব, ফেসবুক? ইনস্টাগ্রামটাকে গ্রো করার জাস্ট এমনি যেরকম র্যান্ডমলি ভিডিও বানাচ্ছে, আমার মনে হয় কোয়ালিটি ভিডিও বানালে আস্তে আস্তে, আজকে ইনস্টাগ্রাম তো সোশ্যাল মিডিয়া এরকম আপস অ্যান্ড ডাউনস, আজকে যদি আপস যায় কদিন ডাউন আসবে, তুই কন্টিনিউ একদম গ্রোথ পাবি না। শুধু সোশ্যাল মিডিয়ায় কোনো লাইনে গ্রোথ পাবি না। তো ট্রাই করছি যাতে আজকে ডাউনে আছি, কালকে আপে যাব। ওকে, এবার শেষের দিকে এসে গেছি, তো কিছু ভিউয়ার্সের জন্য যদি বলতে চাও, এই ভিউয়ার্সের জন্য। ভিউয়ার্সের জন্য বলতে গেলে আর কি বলবো, যে জাস্ট হার্ড ওয়ার্ক করো, ভালো করে প্যাশনেট হও নিজের প্যাশনের প্রতি। আর একটা এজ থাকে যখন মনে হয় যে পৃথিবীর সবাই আমার শত্রু, মানে একটা এজ থাকে 18-এর, যারা 18, আমার মেনলি বিগত তো ওরকমই 18, 16, 17 এরকম। তো ওটাই বলবো, ওই এজটায় মনে হবে তোমার বাবা মা তোমার শত্রু, সবাই তোমার শত্রু। বাট খালি মাথায় রাখবে, সবাই তোমার শত্রু হতে পারে, বাট তোমার বাবা মা কোনো শত্রু। তো তাদেরকে নিয়ে চলতে হবে just। তো বা আমার কথা অবশ্যই শোনো, সঙ্গে তো আমরা আছি বোঝানোর জন্য। একদম তো এবার আমি পডকাস্টটা শেষ করতে যাচ্ছি। দাদা, কেমন লাগলো তোমার এই পডকাস্ট? দারুণ লেগেছে, দারুণ। তোর সাথে আলাপ করে, তোর সাথে পরিচয় আমার দারুণ। তাই আমরা বলতে গেলে আমি আর একজন টিম মেম্বার এসেছি হ্যাঁ, 250 কিমিস বাইক, অনেক দূর থেকে এসছো। সো আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে ভিডিওটা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিও, নেক্সট পডকাস্টের নেক্সট গেস্টের সঙ্গে আবার দেখা হবে। আপাতত জয় হিন্দ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিও সরি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো টাটা।